মানুষের জীবনে ২৯ বছর বয়সটা কেবল একটা সংখ্যা নয়, বরং এটি জীবনের এক বড় মোড়। এই বয়সে এসে মানুষ যেমন অতীতে ফেলে আসা তার অধুরা স্বপ্নগুলোর দিকে ফিরে তাকায়, তেমনি আবার ভবিষ্যতের এক অজানা আশঙ্কায়ও ভোগে। কেউ এই বয়সে সফল হয়ে যায়, আবার কেউ তার ভালোবাসাকে খুঁজে পায়, আবার কেউ বা কেবল নিজেকে হাতড়ে বেড়ায়। এমনই একটি দ্বিধাদ্বন্দ্ব নিয়ে এবং একটি ছেলের তার ভালোবাসার জন্য কি করতে পারে, তার ভালোবাসার জন্য কতটা পাল্টে যেতে পারে। এবছর এই পর্যন্ত যতগুলি প্রেম এবং ভালোবাসা নিয়ে বই দেখেছো, এটি তাদের মধ্যে একটি অন্যতম বই হয়ে দাঁড়াবে, এটি আমি অবশ্যই বলতে পারি। তো চলো বেশি সময় নষ্ট না করে একসাথে শুরু করা যাক আজকের এই গল্পটি। நான் முதல்ல ஐஏஎஸ் ஆகணும், அதான் என் கனவு. உன்னை தாண்டி என்னால எதுவுமே யோசிக்க முடியல விஜி. கோவத்தை என்ன பண்றேன்னு தெரியாம பாக்குறவங்க கஷ்டம் இருக்கு. நீ புடுங்கி புடுங்கி நடுவீங்க. என்னால எதுலயுமே இந்த தேவதையோட ஆளுங்கிறது தான் இப்போதைக்கு என் அடையாளம். கொஞ்சமா பிச்சு தின்னதானே. আজকের গল্পের মূল চরিত্র সত্যা নামের এক সাধারণ যুবক, যার বয়স ২৯ বছর। তার জীবনের সবচেয়ে বড় সমস্যা এটা নয় যে সে বেকার বা তার টাকা পয়সার অভাব রয়েছে। বড় সমস্যা হলো সে নিজেই জানে না যে সে জীবনে আসলে কি করতে চায়। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল একজন ইঞ্জিনিয়ার হওয়া। সে নতুন নতুন মেশিন এবং প্রযুক্তি নিয়ে কাজ করতে ভালোবাসতো এবং শহরে গিয়ে নিজের একটা পরিচয় তৈরি করতে চেয়েছিল। কিন্তু তার পরিবারের ইচ্ছা ছিল সম্পূর্ণ আলাদা। তাদের অনেক চাষের জমি থাকায় তারা সত্যাকে জোর করে ইঞ্জিনিয়ারিংয়ের বদলে এগ্রিকালচার বা কৃষি সংক্রান্ত পড়াশোনা করায়। কিন্তু ভাগ্য তার সাথে এখানেও ছলনা করে। যে জমির জন্য সত্যা নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছিল, সেই জমি খরার কারণে শুকিয়ে চৌচির হয়ে যায় এবং ফসলের বদলে জমিতে কেবল ফাটল দেখা দেয়। এরই মধ্যে গ্রামে এক রাজনৈতিক নেতার আগমন ঘটে। সেই গ্রামে পাকা রাস্তা তৈরি করা সহ বড় বড় উন্নয়নের প্রতিশ্রুতি দেয়। কিন্তু গ্রামবাসী জানতে পারেন যে এই রাস্তা তৈরির জন্য গ্রামের বহু পুরনো গাছ কেটে ফেলা হবে। গাছগুলো শুধু কাঠ ছিল না, ছিল গ্রামের ইতিহাস এবং নতুন প্রজন্মের বেঁচে থাকার অক্সিজেন। এই সময় সত্যার মা সাহসের সাথে সবার সামনে দাঁড়িয়ে যান এবং সাপ জানিয়ে দেয় যে গাছ কেটে তারা কোনো রাস্তা চান না। সত্যা তার মায়ের দিকে তাকিয়ে বুঝতে পারে এই গ্রামে থাকলে তার জীবনটা এই থমকে যাওয়া গ্রামের মতোই এক জায়গায় আটকে থাকবে। নিজের পরিচয় গড়তে গ্রাম ছেড়ে সালেম শহরে চাকরির উদ্দেশ্যে রওনা দেয় সে। শহরে এসে সত্যা একটি কোম্পানিতে চাকরি পায় এবং থাকার জন্য একটি মেসে ওঠে। সেখানে তার পরিচয় হয় দুটি ছেলের সাথে। মণি, সে একজন স্ট্রাগলিং ডিরেক্টর। তার মাথায় প্রতিনিয়ত নতুন নতুন সিনেমার গল্প ঘোরে, কিন্তু প্রডিউসারের দরজায় দরজায় ঘুরেও সে কেবল ব্যর্থতাই পেয়েছে। পাশাপাশি তার ভালোবাসার মানুষটিও তাকে ছেড়ে চলে গিয়েছে। মণি প্রতি রাতেই মদ খেয়ে তার প্রাক্তন প্রেমিকার স্মৃতি মনে করে কান্নাকাটি করত। এবং আরেকজন হচ্ছে বসন্ত। তার পুরো পৃথিবী আবর্তিত হতো তার বেঙ্গালুরুতে থাকা প্রেমিকাকে ঘিরে। তার একটাই স্বপ্ন ছিল যে কোনো উপায়ে বেঙ্গালুরুতে একটা চাকরি জোগাড় করা, যাতে সে তার প্রেমিকার কাছাকাছি থাকতে পারে। তাদের দুজনকে দেখে সত্যা নিজের জীবনের উদ্দেশ্য নিয়ে আরও বেশি চিন্তায় পড়ে যেত, কারণ তার না ছিল কোনো বড় লক্ষ্য, না ছিল কোনো মনের মানুষ। একদিন সত্যা অফিসে বিজয়লক্ষ্মী নামের এক নতুন মেয়ে জয়েন করে। তবে প্রথম দিনের সিঁড়িতে একটি ছোট্টখাটো ভুল বোঝাবুঝি হয়। সত্যা বিজয়লক্ষ্মীকে আগে যাওয়ার জন্য সাইড দিলে বিজয়লক্ষ্মী ভেবে বসে সত্যা তাকে পেছন থেকে নজরে দেখছে। তার চাহনি দেখেই সত্যা খুবই কষ্ট পায় এবং সে কোনো কথা না বলে দৌড়ে তার নিজের ডেস্কে চলে যায়। তবে শীঘ্রই বিজয়লক্ষ্মী নিজের ভুল বুঝতে পারে এবং হাসি মুখে এসে সত্যার কাছে ক্ষমাও চায়। এখান থেকে শুরু হয় তাদের এক সুন্দর বন্ধুত্ব। একদিন যখন সত্যা একা মন খারাপ করে বসেছিল, তখন বিজয়লক্ষ্মী তাকে ডেকে পাঠায়। সত্যা তাকে নিজের মনের কথা বলার জন্য এক সঠিক সুযোগ ও সুন্দর জায়গার অপেক্ষায় ছিল। এমন সময় এক ফুল বিক্রেতা এসে সত্যাকে বলে ফুলগুলো তার প্রেমিকার চুলে গুঁজে দিতে। সত্যা এতে কিছুটা অস্বস্তি বোধ করলে বিজয়লক্ষ্মী হঠাৎ সত্যাকে একটি হালকা চর মারে এবং নিজের ভালোবাসার কথা অকপটে স্বীকার করে নেয়। সে বলে, আমি যে দিনটা তোমার সাথে ঘুরে বেড়াই, কেবল তোমার সাথে কথা বলি, এর মানে কি তুমি বুঝো না? একটা মেয়ে আর কত ইঙ্গিত দেবে তোমাকে? সত্যা তখন অত্যন্ত রোমান্টিক উপায়ে তাকে প্রপোজ করে। এভাবেই তাদের এক মিষ্টি প্রেমের গল্প শুরু হয়। বিজয়লক্ষ্মী সত্যাকে জানায় যে তার স্বপ্ন একজন আইএএস হওয়ার। এরপরেই একদিন যখন তারা পার্কে বসেছিল, তখন সত্যার কাছে খবর আসে তার মায়ের শরীর ভীষণ খারাপ। সত্যা অত্যন্ত প্যানিক হয়ে বাসের দিকে রওনা দেয়। বিজয়লক্ষ্মী শুধু তাকে সান্ত্বনাই দেয় না, বরং বাসে যাওয়ার পথে
খাওয়ার জন্য খাবারও গুছিয়ে দেয় এবং বলে শাশুড়ি মায়ের কিচ্ছু হবে না, তুমি সাবধানে যেও। বিজয়লক্ষ্মীর এই রূপ দেখে সত্যের মনে তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা আরও বেড়ে যায়। সে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়ে যে বাসের একটা নয় বরং 2টি টিকিট কাটে। হাসপাতালে পৌঁছেই 4 বছর পর সত্যা তার মায়ের দেখা পায়। মাকে এই অবস্থায় দেখে সে কান্নায় ভেঙে পড়ে এবং মাও ছেলের মাথায় হাত রেখে তাকে ক্ষমা করে দেন। মায়ের দেখাশোনার জন্য সত্যা সেখানে কিছুদিন কাটায় এবং মাকে বিজয়লক্ষ্মীর ব্যাপারে সবই জানান। মাও বিজয়লক্ষ্মীকে খুবই পছন্দ করে। কিছুদিন পরে সত্যা যখন আবারও শহরে ফিরে আসে তখন সে কিছুটা অসুস্থ হয়ে পড়ে, আর তার খোঁজ নিতেই লক্ষ্মী সরাসরি সত্যদের মেসে চলে আসে। সেখানে মণি মদ নিয়ে আসলেও সে লক্ষ্মীকে দেখে তাদের কিছুটা একান্ত সময় দেওয়ার জন্য ঘর থেকে বাইরে চলে যায়। সত্যা যখন লক্ষ্মীকে জিজ্ঞেস করে যে সে তার মায়ের কাছে সত্যের কথা ভুলেছে কিনা, তখন লক্ষ্মী তার অতীতের কথা শেয়ার করে। সে জানায় যে ছোটবেলায় তার বাবা তাদের ছেলে চলে যান এবং তার মায়ের একমাত্র স্বপ্ন তাকে আইএএস অফিসার হিসেবে দেখা, তাই সঠিক সময়ের আগে সে তার মাকে কিছুই জানাতে পারবে না। যাই হোক, কিছুক্ষণ পরেই মণি যখন আবারও ফিরে আসে তখন সে অবাক হয়ে যায়, কারণ ঘর একেবারে চকচকে ঝকঝকে করে ফেলেছে তারা, এবং লক্ষ্মী নিজের হাতে সুস্বাদু রান্নাও করেছে। আর সেখানে মণি আজ নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলে, শুরুর দেখে সব কিছু খুব সুন্দর এবং রঙিন মনে হয় কাউকে আর প্রয়োজন নেই, কিন্তু আস্তে আস্তে বাস্তব যখন সামনে আসতে শুরু করে, সেদিন তোমার ক্যারিয়ার বা পরিবারের সামনে এসে দাঁড়াবে, সেদিন সবাইকেই মাঝ রাস্তায় ছেড়ে চলে যেও না। এই কথাটা বিজয়লক্ষ্মীর মনে এক গভীর রেখাপাত করে। সে উপলব্ধি করতে থাকে প্রেমের এই ঘোরে মগ্ন থাকলে সে হয়তো কোনোদিনই তার এবং তার মায়ের আইএএস হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবে না। তাই বিজয়লক্ষ্মী এবার অফিস ছাড়ারও সিদ্ধান্ত নিয়ে বসে। সত্যা এটি জানতে পেরে তার উপর প্রথমে কিছুটা রাগ করলেও বিজয়লক্ষ্মী সবার সামনে স্পষ্ট করে জানিয়ে দেয় যে সে সত্যাকে ভালোবাসে এবং তারা রিলেশনশিপে আছে। তবে সে তার নিজের ক্যারিয়ারকেও হারাতে চায় না। চাকরি ছাড়ার পর বিজয়লক্ষ্মী পড়াশোনায় ভীষণ ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে সত্যার জীবনের একমাত্র লক্ষ্যই ছিল বিজয়লক্ষ্মী, ফলে সে দিন দিন একা ও মানসিকভাবে ভেঙে পড়তে থাকে। সত্যের মনে হতো যে সে যেন মনমারা হয়ে বা দায়িত্ব পালনের জন্য কথা বলছে শুধু। এরপরে একদিন বিজয়লক্ষ্মী এবং সত্যা দুজনে বিজয়লক্ষ্মীর এক ম্যাডামের সাথে দেখা করতে যায়। আর সেই রাতেই প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে গায়ত্রী ম্যাডাম চলে যাওয়ার পর সত্যা ও লক্ষ্মী একই হোটেল রুমে থাকতে বাধ্য হয়। সেখানে বিজয়লক্ষ্মী তার মাকে ফোন করে খুব সাবধানে কথা বলছিল। সত্যা মনে করে বিজয়লক্ষ্মী তাকে বিশ্বাস করছে না। বিজয়লক্ষ্মী ভেবেছিল যে সত্যা হয়তো বাইরে মেডিকেল শপে গিয়েছিল এবং সেখান থেকে প্রোটেকশন কিনে এনেছে, কিন্তু সত্যা এটি শুনে ভীষণই কষ্ট পায় এবং সে পকেট থেকে এক জোড়া কানের দুল বের করে দেখায়। সে বলে নিচে কানের দুলের দোকান ছিল এবং লক্ষ্মী লেহেঙ্গার সাথে ম্যাচিং করার জন্য সেটি কিনতে গিয়েছিল। লক্ষ্মী নিজের ভুলের জন্য ভীষণই অনুতপ্ত হয় এবং ক্ষমাও যায়। আর সেই রাতেই আবেগপ্রবণ হয়ে তারা একে অপরের খুবই কাছেও চলে আসে। এরপরেই একদিন সত্যের বাবা মা গ্রাম থেকে শহরে আসেন এবং লক্ষ্মীর জন্য একটি উপহার শাড়ি নিয়ে আসেন। সত্যা আর লক্ষ্মীকে অনেকবার ফোন করলেও পড়াশোনার ব্যস্ততায় সে ফোন বা মেসেজ দেখতে পায়নি। দীর্ঘ সময় অপেক্ষা করে সত্যের বাবা মা শাড়িটি সত্যের কাছেই রেখে গ্রামে ফিরে যান। রাত 2টোর সময় লক্ষ্মী ফোন থেকে ছুটে আসে এবং ক্ষমাও চায় সত্যের কাছে, কিন্তু সত্যা ততক্ষণে প্রচণ্ড রেগেছিল। সে লক্ষ্মীকে খুবই কথা শোনায় এবং এক পর্যায়ে রাগের মাথায় বলে বসে, তোমার বাবা যে তোমার মাকে ছেড়ে চলে গিয়েছিল তা একদম ঠিকই করেছিল, কারণ তুমিও তোমার মায়ের মতোই স্বার্থপর। এই কথা শুনে এবার লক্ষ্মীও খুবই কষ্ট পায় এবং কান্না করতে করতে বাড়িতে ফিরে যায়। পরের দিন মেন্স পরীক্ষার সময় বারবার এই কথাগুলোই লক্ষ্মীর মাথায় ঘুরছিল, যার কারণে সে পরীক্ষা ভালো মতো দিতেই পারে না। এবং পরীক্ষার পরে সে আবারও সত্যকে ডাকে এবং বলে, জানো তোমার সেই কথাগুলোর জন্য আমি পরীক্ষা ভালো মতো দিতে পারিনি। আমি তোমার এই মানসিক অশান্তি নিতে পারছি না। বিজয়লক্ষ্মী তার ক্যারিয়ারের স্বার্থে সত্যার সাথে ব্রেকআপ করে নেয়। সত্যাও তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। ব্রেকআপের 6 মাস পর দেখা যায় সত্যা সম্পূর্ণ বদলে গিয়েছে। সে চাকরিও ছেড়ে দিয়েছে, দাড়ি বাড়িয়ে একেবারে কবির সিং এর মতোই দেবদাসের রূপ ধারণ করেছে। আসলে মনি তাকে বোঝায় যে সে মূলত লক্ষ্মীকে ভুলতে পারছে না, তাই এই ধ্বংসাত্মক পথ বেছে নিয়েছে সে। তবে এই সময় সত্যা জানতে পারে যে বরুণের বাবার কলেজটি গ্রামের একটি গুরুত্বপূর্ণ জলাশয় দখল করে বেআইনিভাবে তৈরি করেছে। সত্যা আবার নিজের জীবনের এক নতুন লক্ষ্য খুঁজে পায়। সে শহরের লেডি কালেক্টর
এর সাথে দেখা করে জানায় যে সে যদি গ্রামের মানুষদের সাথে এই নোংরা ঝিলটি সম্পূর্ণ পরিষ্কার করে দেয় তবে কালেক্টরকে ওই বেআইনি কলেজটি বন্ধ করার নির্দেশ দিতে হবে। কালেক্টর তার প্রস্তাবে রাজি হন। সাত্তিয়া গ্রামের মানুষদের একত্রিত করে এবং দিনরাত এক করে সেই ঝিল পরিষ্কারের কাজে নেমে পড়ে। সাত্তিয়ার এই ভালো কাজ বরুণের বাবা সহ্য করতে পারছিল না। সে এক নোংরা চক্রান্ত করে। ঝিলে মূর্তি বিসর্জনের নামে কিছু গুন্ডা পাঠিয়ে মেয়েদের সাথে বদমেজাজি করায় এবং সাত্তিয়া যখন তাদের মারতে যায় তখন পুলিশ দিয়ে সাত্তিয়াকে গ্রেপ্তার করিয়ে নেয়। টিভিতে নিউজ দেখানো হয় যে সাত্তিয়া একজন গুন্ডা এবং সে মেয়েদের অশ্লীলতা করেছে। এই খবর বিজয়লক্ষ্মীও টিভিতে দেখে। জেলে বরুণের বাবার নির্দেশে পুলিশ সাত্তিয়াকে নির্মমভাবে মারধর করে। লক্ষ্মী এই পরিস্থিতিতে নিজের পড়ার টেবিলে আর স্থির থাকতে না পেরে মাকে সাত্তিয়ার ব্যাপারে সমস্ত সত্য কথা জানিয়ে দেয়। জেলে সাত্তিয়ার মা তার সাথে দেখা করতে আসলে সাত্তিয়া জানায় আজ হয়তো তাকে এরা মেরে ফেলতে চাইছে এবং মাকে বুদ্ধি দেয় সে যেন এখান থেকে চুপচাপ গিয়ে মিডিয়ার কাছে সমস্ত সত্য কথাটা বলে। তার মাও সেই বুদ্ধিটাই কাজে লাগায়, বাইরে বেরিয়ে মিডিয়াকে সমস্ত সত্য কথা বলে দেয়। এর ফলে চারিদিকে তোলপাড় সৃষ্টি হয় এবং কালেক্টর বরুণের বাবার বেআইনি কলেজটিও সিল করে বন্ধ করে দেয়। মারধরের কারণে সাত্তিয়া যখন হাসপাতালে চিকিৎসাধীন ছিল তখন লক্ষ্মীর মা গোপনে এসে তার সাথে দেখা করেন। তিনি বলেন, লক্ষ্মী তোমাকে ছাড়া পড়াশোনায় মন দিতে পারছে না। আমি চাই তুমি সব কিছু ঠিক করে নাও, তার সাথে একবার দেখা করো। সুস্থ হয়ে সাত্তিয়া যখন তাদের পরিষ্কার করা সেই সুন্দর ঝিলটি দেখতে যায় তখন তার মন শান্ত হয়। সে বুঝতে পারে যে কাউকে জোর করে ধরে রাখার নাম জীবন নয়, নিজের লক্ষ্য পূরণ করাই আসল সার্থকতা। আর সেই রাতেই সে বিজয়লক্ষ্মীর কলোনিতে যায়। লক্ষ্মী প্রথমে রাগ দেখালেও সাত্তিয়া তখন এক অদ্ভুত সারপ্রাইজ দেয়। সে লক্ষ্মীর নিখোঁজ বাবাকে খুঁজে বের করে তার সামনে এনে দাঁড় করায়। আসলে লক্ষ্মীর বাবা বিদেশে থাকতেন এবং সিনেমায় টাকা বিনিয়োগ করতেন। মনিও তার সিনেমার স্ক্রিপ্ট শোনানোর জন্য তার বাবার সাথে যুক্ত হয়। সাত্তিয়া বিজয়লক্ষ্মীকে বোঝায় যে তাদের ব্রেকআপের সিদ্ধান্ত একদম ঠিক ছিল, কিন্তু লক্ষ্মী যেন পড়াশোনা ছেড়ে দিয়ে নিজের স্বপ্নকে হারাতে না দেয়। সাত্তিয়ার কথায় উদ্বুদ্ধ হয়ে লক্ষ্মী আবারও নতুন উদ্যমে পড়াশোনা শুরু করে। আর গল্পের শেষে দেখা যায় সাত্তিয়া তার ঝিল বাঁচানোর আন্দোলনের কারণে এক মস্ত বড় যুব আইকন হয়ে উঠেছে, মানে ইউথ আইকন হয়ে উঠেছে। অন্যদিকে লক্ষ্মীও যখন সিভিল সার্ভিস পরীক্ষা দিচ্ছিল তখন সে প্রশ্নপত্রে সাধারণ জ্ঞানের একটি প্রশ্ন দেখে হেসে ফেলে, কারণ প্রশ্ন উঠেছিল স্বয়ং সত্যার পরিবেশ আন্দোলনের উপরেই। সে অত্যন্ত গর্বের সাথে সেই উত্তরটি লেখে। পরীক্ষা শেষে বিজয়লক্ষ্মী হল থেকে বেরিয়েই সত্যাকে ফোন করে এবং যে কবিতাটি সে ঝড়ের রাতে সত্যাকে শোনাতে চেয়েছিল সেই ভালোবাসার কবিতাটি পড়ে শোনায়। এভাবেই দুজনের সুন্দর ও সফল পূর্ণমিলনের মাধ্যমে আজকের গল্পটিও এখানেই শেষ হয়। তো গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানিও। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন অন্য কোনো সুন্দর গল্পের সাথে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।